নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের প্রত্যেক দিনের কাজগুলোকে আমরা যদি কিছুটা টিপস মেনে করি তাহলে দেখবেন কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। নিজেদের জন্য কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবো। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস আপনাদের কাছে শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস। নিয়েছি বেশ কিছুটা পরিমাণের কাঁচা লঙ্কা। আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ব্যবহার করে থাকি, সেটা শুকনো লঙ্কা হোক, কাঁচা লঙ্কা হোক কি গুঁড়ো লঙ্কা। তবে আমরা রান্নাতে যে লঙ্কারই ব্যবহার করি না কেন, অনেক সময় দেখবেন লঙ্কা অতিরিক্ত ঝাল হওয়ার কারণে সেই রান্না করার খাবারটিও ঝাল হয়ে যায়। এমনকি সেই খাবার খাওয়ার পর অনেক সময় আমাদের পেট জ্বালা করতে শুরু করে। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের অনেকেরই সাথে হয়ে থাকে। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন চলুন দেখে নেওয়া যাক। তো যখনই আপনাদের অতিরিক্ত ঝাল লেগে যাবে, নিয়ে নেবেন ছোট্ট গ্লাসের 1 গ্লাস দুধ বা একটা কাপের মধ্যে 1 কাপ দুধ। আর এই দুধ জাল করে ঠান্ডা করার পর যখনই পেট জ্বালা করবে তখন কিন্তু খেয়ে নিতে হবে। তাহলেই দেখবেন আপনাদের পেট জ্বালা কিন্তু সম্পূর্ণ কমে যাবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী। এখানে নিয়েছি তালা চাবি। আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু কম বেশি তালা চাবির ব্যবহার করে থাকি। তবে আমাদের বাইরের দরজার যে তালাটা থাকে সেটাতে দেখবেন অনেক সময় বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টির জল লেগে যায়। এর ফলে ভেতরে দেখবেন তালার মধ্যে জং বা মরচে পড়ে যায়। আর আমরা যদি এইভাবে করে তালা চাবি লাগানোর বা খোলার চেষ্টা করি সেক্ষেত্রে কোনোভাবেই কিন্তু খুলতে চায় না, জং বা মরচে পড়ার কারণে। তো আমরা অনেক সময় এই তালা বা চাবিটাকে বাতিল করে দিই, বাজার থেকে আবারও নতুন তালা চাবি কিনে নিয়ে আসি। তো বাড়িতে সেটাকে কিভাবে ঠিক করবেন, নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। চাবি লাগানোর জায়গাটাতে কিছুটা দিয়েছি আর ওপরের লকের জায়গাটাতে কিছুটা দিয়েছি। এবার তেলটা কিছুটা আমি এইভাবে করে চাবির মধ্যেও কিন্তু লাগিয়ে দেব। এবার এই চাবিটা আমি এইভাবে করে তালার মধ্যে দিয়ে কিছুবার এইভাবে ঘুরিয়ে নেব। যদি দেখেন ভেতরে জং বা মরচে থাকে সেটা দেখবেন আস্তে আস্তে কিন্তু চলে যাবে। তারপর ওপরের যে লক লাগানোর জায়গাটা রয়েছে তার মধ্যেও কিছুবার এইভাবে করে নাড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। তারপর আপনারা এই তালা চাবিটা খোলার বা লাগানোর চেষ্টা করবেন, দেখবেন খুব সহজেই কিন্তু চাবিটা লেগেও যাবে, এমনকি খুলেও নিতে পারবেন। আশা করছি আপনাদের যদি এই ধরনের সমস্যা হয়ে থাকে এইভাবে করে কাজটি করে নিলে খুব ভালো ফল পাবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি বেশ কিছুটা উচ্ছে বা করলা। আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে অনেকে দেখবেন আমরা কিন্তু উচ্ছে বা করলা খেতে পারি না, কেন কি অনেকটাই তেতো ভাব থাকে। বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চারা থাকে তারা দেখবেন তেতোর জন্য কিন্তু মুখেই নেয় না। তবে আপনারা কিভাবে উচ্ছে বা করলা রান্না করলে তেতোভাব অনেকটাই কম হয়ে যাবে। আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি সামান্য পরিমাণে লবণ। তারপর খুব ভালোভাবে উচ্ছের মধ্যে এইভাবে করে মাখিয়ে দিচ্ছি। এইভাবে মাখিয়ে দেওয়ার পর আপনারা 5 মিনিটের জন্য এইভাবে করে রেখে দেবেন। এতে কি হবে, উচ্ছেটার থেকে দেখবেন অনেকটাই জল ছেড়ে দেবে, উচ্ছেটাও অনেকটাই নরম হয়ে যাবে। যখন আপনারা ভাজবেন ভাজতেও তেল অনেকটাই কম লাগবে। তাছাড়াও যে তেতো ভাবটা থাকে সেটা কিন্তু এই জলের সাথে বেরিয়ে যাবে। ডাইরেক্ট রান্না করলে আমাদের যতটা তেতো লাগে উচ্ছে বা করলা এইভাবে যদি আমরা রান্না করি সেক্ষেত্রে দেখবেন ততটাও কিন্তু তেতো লাগবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যার আমরা কিন্তু মশলা পেস্ট করার জন্য প্রত্যেকেই কম বেশি ব্যবহার করে থাকি। তবে যখন আমরা পেঁয়াজ, আদা, রসুন এই ধরনের জিনিস পেস্ট করার পর দেখবেন মিক্সার জারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলেও পেঁয়াজ, আদা, রসুনের গন্ধ কিন্তু থেকেই যায়। তো আপনারা কিভাবে মিক্সার জারটা ধোবেন, আমি এখানে বেশ কিছুটা পরিমাণের ব্যবহার করা চায়ের পাতা দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের লবণ। এবার আমি মিক্সারটাকে দুবার ভালোভাবে ঘুরিয়ে নেব। চায়ের পাতা যে কোনো জিনিস পরিষ্কার করতে তো সাহায্য করে, তাছাড়াও বাজে দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে। লবণ দেওয়ার কারণে ব্লেডের ধার যদি কমে যায় ধারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এবার পরিষ্কার জল দিয়ে আমি মিক্সার জারটাকে ধুয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে
কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি দেশলাইয়ের বক্স। দেশলাই আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু ব্যবহার করে থাকি, তবে এখন যেহেতু বর্ষার সময় আমরা যেভাবেই দেশলাইয়ের বক্সটা রাখি না কেন, দেখবেন দেশলাই কাঠিগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যায়, ভিজে ভিজে হয়ে যায়, যার কারণে দেশলাই কাঠিগুলো কিন্তু ঠিকভাবে জ্বলতে চায় না। এই ধরনের সমস্যা কিন্তু আমাদের প্রায় অনেকেরই সাথে হয়ে থাকে। তো আপনারা কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা পরিমাণের চাল, যে কোনো চাল নিতে পারেন, ভালো খারাপ কোনো সমস্যা নেই। এইভাবে করে দেশলাইয়ের বক্সের মধ্যে রেখে দেবেন 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসছি আমি 20 মিনিট পর। চাল যদি আমরা এইভাবে দেশলাইয়ের বক্সে দিয়ে রাখি, সেক্ষেত্রে দেখবেন চাল যে ভিজে ভাব বা নরম ভাব থাকে দেশলাই কাঠির মধ্যে, সেটা কিন্তু অ্যাবজর্ব করে নেবে। আমি 20 মিনিট পর এই দেশলাই কাঠিটা জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু দেশলাই কাঠিটা খুব ভালোভাবে জ্বলতে শুরু করেছে। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তীটি। এখানে নিয়েছি একটা পাত্র, আপনারা যে কোনো পাত্র নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে ভিনিগার, 1 ঢাকনা মতো ভিনিগার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু ভিনিগারেরই ব্যবহার করতে হবে, লেবুর রস নিলে কিন্তু হবে না। এক টুকরো তুলো নিয়ে এইভাবে ভিনিগারের মধ্যে ডিপ করে দিয়েছি। এবার এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন, রসুন আমাদের কম বেশি প্রত্যেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে যখন একটু দাম কম থাকে আমরা দেখবেন একটু বেশি পরিমাণেরই নিয়ে আসি। তবে রসুন বাড়িতে থাকলে দেখা যায় অনেক সময় রসুন ভেতর থেকে শুকিয়ে যায়, তখন কিন্তু সেই রসুন আমরা ব্যবহার করতে পারি না। তো ভিনিগারের মিশ্রণটা আপনারা এইভাবে করে রসুনের যে গোড়ার মতো অংশগুলো রয়েছে সেখানে লাগিয়ে রেখে দেবেন। ভিনিগার দেওয়ার কারণে রসুন কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে না। এই রসুন কিন্তু আপনারা যদি রেখে দেন বাড়িতে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তবে অবশ্যই কিন্তু কোনো বক্সের মধ্যে রাখবেন না, ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে রাখবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী সিরাপ আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি, সেটা বাচ্চার জন্য হোক কি বড়দের জন্য। তবে যখন আমরা সিরাপ নিজেরা খাই বা বাচ্চাদের খাওয়াই, অনেক সময় ঢাকনার মধ্যে বেশ কিছুটা সিরাপ লেগে থাকে, বা কখনো কখনো বোতলের মধ্যেও কিন্তু কিছুটা সিরাপ থেকে যায়। এর ফলে বোতলের মুখ বেয়ে কিন্তু সিরাপটা নিচের দিকে ঝরতে থাকে, যার কারণে দেখবেন সিরাপটা কিন্তু যেখানে এক্সপায়ারি লেখা থাকে তার মধ্যে যদি লাগে সেই ডেট কিন্তু উঠে যায়। আর একবার যেহেতু খাওয়ার পর সিরাপ শেষ হয় না, পরবর্তী সময় বেশ কিছুটা সিরাপ থাকলেও আমরা যদি এক্সপায়ারি ডেট বুঝতে না পারি, সেক্ষেত্রে কিন্তু সেই সিরাপ আর ব্যবহার করি না, বাদ দিয়ে দিই। তবে আপনারা কি করবেন, সিরাপ নিয়ে আসার পরই এইভাবে করে সিরাপের মুখের জায়গার মধ্যে রাবার ব্যান্ড লাগিয়ে রেখে দেবেন। এতে কি হবে, যদি সিরাপ কোনোভাবে ঢাকনার মধ্যে বা বোতলের মুখের মধ্যেও লেগে থাকে, সেটা কিন্তু বোতলের গা বেয়ে পড়বে না, রাবারের মধ্যেই কিন্তু লেগে থাকবে, যার কারণে এক্সপায়ারি ডেটটাও কিন্তু উঠবে না। পরবর্তী সময় আমরা যতদিন এক্সপায়ারি থাকবে ব্যবহার করতে পারব। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা টি শার্ট। আমরা যখন কোথাও বাইরে যাই, নতুন জামা কাপড় পরে একবার পরার পর কেউই কিন্তু সেই জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে দিই না। নতুন জামা কাপড় সেটা যাই জামা হোক না কেন, দেখবেন একবার পরার পর যদি আমরা ধুয়ে দিই, খুব তাড়াতাড়ি কিন্তু সেই জামা কাপড় নষ্ট হয়ে যায়। তবে আপনারা না ধুয়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করবেন, আমি এই টি শার্টটাকে প্রথমে এইভাবে করে উল্টো করে নিচ্ছি। তো আপনারা যে জামা কাপড় পরে যাবেন এইভাবে করে প্রথমে উল্টো করে নেবেন। আর নিয়ে নিচ্ছি এখানে আমি একটা চায়ের ছাঁকনি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের পাউডার। তারপর এই দুটোকে আঙুলের সাহায্যে এইভাবে করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এই ছাঁকনিটা নিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমরা ছাঁকনির ব্যবহার এই কারণে করছি যাতে করে মিশ্রণটা সব জায়গার মধ্যে সমানভাবে পড়ে। হাত দিয়ে যদি মিশ্রণটা দিতে যায় সেক্ষেত্রে কোথাও কম আর কোথাও বেশি পড়বে, যার কারণে ছাঁকনির ব্যবহার করেছি। এইভাবে করে মিশ্রণটা দিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য। 5 মিনিট পর এইভাবে করে হাতের সাহায্যে আমি চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। তারপর আরও 2 থেকে 3 মিনিট এইভাবে রাখার পর আপনারা এই মিশ্রণটাকে ঝরিয়ে দেবেন।
এবার যদি আপনারা এই টি শার্ট হোক বা যে জামা কাপড় ব্যবহার করবেন সেই জামা কাপড় হাওয়াতে বা রোদ্রে 5 থেকে 10 মিনিট রেখে দেবেন, তাহলে দেখবেন জামা কাপড়ের মধ্যে কোনো জীবাণুও থাকবে না, এমনকি বাজে যে দুর্গন্ধ ছাড়ে জামা কাপড় পরার পর সেই ঘামের দুর্গন্ধও কিন্তু আর থাকবে না। আর জামা কাপড় কিন্তু ধুতেও হবে না, না ধুয়েই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত হয়ে যাবে। আরও বেশ কিছুবার এই জামা কাপড় ব্যবহার করতে পারবেন। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। প্রেসার কুকারে রান্নাবান্না আমরা কম বেশি অনেকেই করে থাকি, যাতে করে রান্নাটা তাড়াতাড়ি হয়, গ্যাসের খরচ অনেকটাই কম হয়। তবে যখন আমরা প্রেসার কুকারে কোনো কিছু রান্না করতে চাই, বিশেষ করে দেখবেন যখন ডাল বসায়, সেক্ষেত্রে দেখা যায় প্রেসার কুকারের সিটি ঠিকঠাকভাবে পড়ে না, সাইড দিয়ে অনেক সময় হাওয়া বেরিয়ে যায়। আর এই সমস্যাটা আমাদের অনেকেরই সাথে কিন্তু হয়ে থাকে। রান্না বসিয়ে যদি এমনটা হয়, আমরা কিন্তু বাজারেও যেতে পারি না, তখন অনেকটাই সমস্যা হয়। কি করবেন, নিয়ে নেবেন বেশ কিছুটা আটা মাখা। এই আটা মাখাটাকে দুটো ভাগ করে নেওয়ার পর এইভাবে হাতের সাহায্যে একটু লম্বা করে এই সাইড দিয়ে দিয়ে দিচ্ছি। যেখানে আপনাদের হাওয়াটা বেরিয়ে যাবে সেখানে কিন্তু আটা মাখাটাকে দিয়ে দিতে হবে। আমার দুটো জায়গা দিয়ে হাওয়াটা বেরোচ্ছে, যার কারণে আমি এইভাবে দুটো জায়গার মধ্যে আটা মাখাটাকে দিয়ে দিলাম। এবার যদি আপনারা আপনাদের রান্নাটা করেন, সেক্ষেত্রে দেখবেন ঠিকভাবে সিটিও পড়বে, রান্নাটাও হয়ে যাবে। যখন আপনারা সময় পাবেন, দোকানে নিয়ে গিয়ে প্রেসার কুকারটা কিন্তু একবার দেখিয়েও নিয়ে আসতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি অনেকেই কিন্তু কোনো না কোনো রান্নাবান্নার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে যখন আমরা পেঁয়াজ কাটি, বিশেষ করে নতুন রাঁধুনি হয়ে থাকলে দেখবেন ছুরি বটির সাহায্যে পেঁয়াজ কুচি করতে গেলে অনেক সময় আমাদের আঙুল কেটে যায়। তো আপনারা কিভাবে কোনো রকমের ছুরি বটির সাহায্য ছাড়াই পেঁয়াজ কুচি করবেন, তেমনই দুটো টিপস শেয়ার করব। আমি পেঁয়াজের বোটার অংশগুলো কেটে নিয়েছি, তারপর খোসাটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই পেঁয়াজটাকে আমি প্রথমে দুটো টুকরো করে নেব, তারপর দুটো পেঁয়াজ কুচি করার টিপস আপনাদের কাছে শেয়ার করব, তাও আবার ছুরি বা বটির সাহায্য ছাড়াই। চলুন, প্রথমে আমি অর্ধেক পেঁয়াজ নিয়েছি আর অর্ধেকটা সাইডে রেখেছি। আর নিয়ে নিয়েছি এখানে পিলার বা আলু চুলনি, আমাদের কিন্তু প্রত্যেকেরই বাড়িতে থাকে। পেঁয়াজটাকে এইভাবে করে ধরার পর আমরা যদি এইভাবে পিল করি, তাহলেই দেখবেন পেঁয়াজ একদম মিহি কুচি হয়ে যাবে। তাছাড়াও খুব কম সময়ের মধ্যে আমরা অনেকটাই পরিমাণের পেঁয়াজ কুচি করে নিতে পারবো। এইভাবে পেঁয়াজ কুচি করলে আমাদের কিন্তু আঙুল কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা কম সময়ের মধ্যে কতটা মিহি পেঁয়াজ কুচি করে নিতে পেরেছি। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। পরবর্তী টিপসটা হলো পেঁয়াজ কুচি নিয়ে। তো আমরা যদি এইভাবে মিহি কুচি পেঁয়াজ না করি বা এরকমভাবে যদি পেঁয়াজ কুচি করতে না চাই, সেক্ষেত্রে আপনারা ছুরি বটির সাহায্য ছাড়াই কিভাবে পেঁয়াজ কুচি করবেন। বাকি যে অর্ধেক পেঁয়াজটা রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি। আর নিয়েছি এখানে একটা চায়ের ছাঁকনি। এই ধরনের যে স্টিলের চায়ের ছাঁকনিগুলো হয়ে থাকে, সেগুলোই কিন্তু নিতে হবে। এই সাইডের অংশটা বেশ অনেকটাই কিন্তু ধারালো থাকে, যার কারণে আমরা যদি এইভাবে করে পেঁয়াজটা কুচি করি, সেক্ষেত্রে দেখবেন খুব সহজেই কিন্তু পেঁয়াজ কুচি করে নিতে পারবো। ছুরি বা বটির সাহায্যে যদি কুচি করতে যাই, অনেক সময় অনেকটাই ধারালো হওয়ার কারণে আমাদের আঙুল কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা যদি আমাদের এই ধরনের স্টিলের চায়ের ছাঁকনিগুলো এইভাবে করে পেঁয়াজ কাটার জন্য ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদেরই অনেকটাই সুবিধা হবে। আপনারা এই স্টিলের চায়ের ছাঁকনি ভালো খারাপ যে কোনো কিন্তু নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক রান্নাতেই কিন্তু এই ধরনের পেঁয়াজ কুচিরও ব্যবহার করি। তাহলে বন্ধুরা, ছুরি বটির সাহায্য ছাড়াই কিন্তু আমরা এইভাবে করে চায়ের ছাঁকনি দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজ কুচি করে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আজকে এখানেই শেষ করছি।